How are you feeling now? একটা অচেনা পুরুষ কণ্ঠস্বর কানে এলো। ঠোঁট দুটো সামান্য ফাঁক হলো আমার, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। চোখের পাতা অল্প একটু খোলা মাত্রই কালো অন্ধকারের বুক চিরে আসা ওই নীল আলোটাকে দেখতে পেলাম। অনেকগুলো ফ্যাকাশে হাত কিলবিল করছে, এদিকেই এগিয়ে আসছে, আর একটু হলেই এসে গিলে ফেলবে আমাকে। চোখ বন্ধ করে ফেললাম, হাত পায়ের আঙুল কাঁপতে শুরু করেছে আমার। মাথায় একটা স্নেহের স্পর্শ অনুভব করলাম। আরে রিল্যাক্স রিল্যাক্স, এখানে কোনো ভয় নেই আপনার, আমি আছি তো। চোখ খুলুন, ধীরে ধীরে চোখ খুলুন। আবার সেই কণ্ঠস্বর। একটু সাহস পেলাম আমি, চোখ খুললাম ধীরে ধীরে। সামনে গোলগাল চেহারার এক ভদ্রলোক দাঁড়িয়ে। আমি কোনো মতে বললাম, ওই যে ওরা আসছে, ওরা আসছে মাটির তলায়। এতটা বলেই কুকুরের মতো জিভ বের করে হাঁপাতে শুরু করলেন। ভদ্রলোক সম্ভবত কিছুই শুনতে পেলেন না। কথা বলার জোরও পাচ্ছি না, চোখ বন্ধ হয়ে এলো আমার, আর কিচ্ছু মনে নেই। জ্ঞান ফেরার পরে দেখলাম ঘরের মধ্যে আমি একা। সাদা চাদর পাতা একটা বিছানায় শুয়ে আছি। সাদা মাটা কিন্তু পরিপাটি শয্যা। মাথার উপর স্যালাইনের বোতল ঝুলছে। তখন তো ছিল না, ছিল কি? এটা কি কোনো হসপিটাল? কি হয়েছে আমার? কে নিয়ে এলো এখানে আমাকে? আবছা শুনতে পেলাম ঘরের দরজার বাইরে একটা কথোপকথন চলছে। দুটো কণ্ঠস্বর, একজন পুরুষ, অন্যজন নারী। নারী কণ্ঠটা আমার খুব চেনা। তৃপ্তি, তৃপ্তি এখানে? ডক্টর সেন ও এখন কেমন আছে? কাল ওর একটা কনফারেন্স ছিল, তারপরে এখানে কিভাবে? ব্যস্ত হবেন না মিসেস বোস, উনি আগের থেকে ভালো আছেন। কাল রাতে বড় রাস্তার একটা গর্তে উনি। পুরুষ কণ্ঠস্বরটাও আমার একেবারে অচেনা নয়। কিছুক্ষণ আগেই শুনেছি। ইনিই তাহলে ডাক্তার। কিন্তু গতকাল রাতে কি হয়েছিল আমার? কিছুই তো মনে পড়ছে না। গলাটা শুকিয়ে আছে, পাশের টেবিলে রাখা গ্লাসে জল নেই। অস্ফুটে উচ্চারণ করলাম, জল, একটু জল। আওয়াজ পেয়ে ডাক্তারবাবু নিজেই এলেন দৌড়ে, সঙ্গে তৃপ্তিও। একজন নার্স এসে জল দিয়ে গেলেন গ্লাসে। কোন রকমে কাঁপা হাতে গ্লাসটা ধরে ঢকঢক করে জল শেষ করে ফেললাম। এখন কেমন লাগছে? একটু সুস্থ বোধ করছেন? ডাক্তারবাবু জিজ্ঞেস করলেন, কি হয়েছিল আমার? আপনার সত্যিই মনে নেই? কিছু মনে পড়ছে না? স্ট্রেঞ্জ। না তো। আমি ঘাড় নাড়লাম। ডাক্তার সেন বললেন,
আপনি গতকাল রাতে একটা গর্তে পড়ে গিয়েছিলেন। কনস্ট্রাকশনের জন্য সেখানে খোঁড়াখুঁড়ির কাজ চলছিল। সামনে সাইনবোর্ড, চারপাশে ব্যারিকেড থাকা সত্ত্বেও আপনি কেন আর কিভাবে ওখানে গেলেন সেটা আপনি বলতে পারবেন। পাশের একটা অ্যাপার্টমেন্ট থেকে ওয়াচম্যান আপনার গোঙানি শুনতে পেয়েছিলেন। উনি লোকজন ডেকে ধরাধরি করে আপনাকে এখানে নিয়ে এসেছেন। তখন তো জ্বরে একেবারে গা পুড়ে যাচ্ছে আপনার, চোখ মুখ লাল হয়ে আছে। লাকিলি গর্তটা অগভীর ছিল, তাই সেরকম চোট পাননি। তবে আপনি বোধহয় বেশ ভয় পেয়েছিলেন। তৃপ্তি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ভালো মানুষ এখনো আছে ভাগ্যিস, না হলে যে কি হতো। ডাক্তার সেন আমাকে জিজ্ঞেস করলেন, কিছু মনে পড়লো আপনার? অস্বস্তি হচ্ছে আমার, সত্যি কিছু মনে পড়ছে না। তাহলে কি মেমোরি লস? সিনেমাগুলো যেমন দেখায়, কিন্তু কেন? কোনো ব্রেন ইনজুরি? কিন্তু ডাক্তারবাবু যে বললেন শরীরে গুরুতর চোটের কোনো চিহ্ন নেই। তাছাড়া মস্তিষ্কের ঘরের দরজা ভেঙে স্মৃতির পলায়ন কি আদৌ রোগী নিজে বুঝতে পারে? আশ্চর্যের ব্যাপার, কিছুদিন আগের ঘটনাও আমার স্পষ্ট মনে আছে। যেমন সপ্তাহখানেক হলো বউ মেয়ে নিয়ে দেশে ফিরেছি। কলকাতায় নিজেদের পুরনো বাড়িটায় উঠেছি। বরাবরই আমার দেশে ফিরে পাকাপাকিভাবে সেটেলড হওয়ার ইচ্ছে ছিল। মা বাবা কেউই এখন বেঁচে নেই। দীর্ঘদিন বিদেশে থাকার সুবাদে আত্মীয় পরিজনের বৃত্তটাও বেশ ছোট। নিয়মিত যোগাযোগ না রাখতে পারলে যা হয়। তাই কলকাতায় আপাতত শুধু আমি, তৃপ্তি আর টুকাই। তৃপ্তির বাড়ির লোকজনও একদিন এসে দেখা করে গিয়েছিল। কবজি ডুবিয়ে খাওয়া দাওয়াও হয়েছিল। কিছুদিনের মধ্যেই আমাদের ব্যাঙ্গালোরে শিফট হওয়ার কথা। সামনের মাসে জয়েন করব ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে। সবই তো মনে আছে। তার মানে স্মৃতি লোপ নয়, শুধু গত রাতের স্মৃতিটাই যেন আপনা থেকে মুছে গেছে। তবে এটুকু বুঝতে পারছি, রাতারাতি কিছু একটা বদলে গিয়েছে। একটা দুঃস্বপ্নময় স্মৃতি ভয় দেখিয়ে চলেছে আমাকে সারাক্ষণ। তৃপ্তি আমাকে সাহায্য করার চেষ্টা করল, বলল, এই তোমার একটা কনফারেন্স ছিল না কাল? শেষ হওয়ার পর তো তুমি আমায় ফোনও করলে, বলেছিলে বন্ধুদের সাথে ডিনার সেরে। তৃপ্তির কথা শেষ হবার আগেই চেঁচিয়ে উঠলাম আমি, হ্যাঁ মনে পড়েছে, অল্প অল্প মনে পড়েছে। কনফারেন্সে আমার কিছু পুরনো বন্ধুও ছিল। বছর দশেক বাদে দেখা হয়েছিল ওদের সঙ্গে। ওদের চাপাচাপিতেই বারবিকিউ নেশনে গেছিলাম। অনেকগুলো ট্রিট পাওনা ছিল। কিন্তু ডাক্তার সেন জিজ্ঞেস করলেন, তারপর? চেষ্টা করলাম মনের অন্ধকারে হাত আড়ানোর, কিছু পেলাম না। ডাক্তারবাবু বললেন, দেখুন, অনেক সময় হয় এরকমটা। অবিশ্বাস্য কিছু দেখে ফেললে বা মারাত্মক রকমের ভয় পেলে। ডোন্ট ওয়ারি, টেক রেস্ট, সব ঠিক হয়ে যাবে। তৃপ্তি ফিরে গিয়েছে। কতক্ষণই বা থাকবে আমার কাছে? টুকাই ঘরে একা আছে। আমার শরীর এখনো বেশ দুর্বল। ডাক্তার সেন বলেছেন মিনিমাম আরো একদিন থাকতে হবে হসপিটালে। মতলব সবই বুঝি আমি। যতদিন আমি এখানে পড়ে থাকবো ততদিনই ওদের পকেট ভরতে থাকবে। হসপিটালটা খুব একটা বড় নয়, তবে পরিষ্কার পরিচ্ছন্ন। ঘরের মধ্যে দুটো বড় জানলা, সাদা রঙের দেওয়াল, মার্বেলের মেঝে। হাসপাতাল হলেও শৌখিনতার ছাপ রয়েছে। রোগীর বেডের পাশে টেবিলের উপরে সুন্দর ফুলদানি,
তার ভেতর গোঁজা রঙিন কাগজ কেটে বানানো ফুল পাতা। দুপুরের খাবার রেখে গিয়েছিলেন নার্স। মেনু আহামরি কিছু ছিল না, হসপিটালের রোগীদের যেমন খাবার দেওয়া হয় সেরকম। কিছুতেই জিভে স্বাদ পাচ্ছি না, জলটাও তেতো লাগছে। দেশে ফিরে ভেবেছিলাম বেশ জমিয়ে খাওয়া দাওয়া হবে। খাদ্যরসিক হিসেবে বন্ধু মহলে আমার ভালোই নাম আছে। কালকের কনফারেন্সের শেষে কফি পকোড়া সহ একটা হালকা জলযোগের ব্যবস্থা ছিল। কনফারেন্স হল থেকে বেরিয়ে কিছুটা হেঁটে গেলেই একটা ব্যালকনি। প্রশ্নোত্তরের পর্ব মিটিয়ে কফির কাপ হাতে সেখানেই দাঁড়িয়েছিলাম আমি। আরে কনগ্রাচুলেশনস ভাই, পাবলিকেশন ইন নেচার। বাবা, চারটিখানি কথা নাকি? গমগমে একটা কণ্ঠস্বর, পিছন থেকে কেউ জড়িয়ে ধরলো আমায়। আরে কি অসভ্যতা বলুন তো, ছাড়ুন আমাকে। হাতটা ছাড়ানোর চেষ্টা করতে করতে পেছনে ঘুরলাম আমি। আরে তোরা খবর পেলি কিভাবে? কতদিন বাদে বলতো। আরে বাহ, শোভন, অভিমন্যু, তোরাও আছিস? অভিমন্যু বলল, তোর তো এখন বিশাল মার্কেট ভাই, আর আমাকে দেখ, ব্যাংকের মাছি মারা চাকরি। আমার আর কি রে ভাই, এই কর্পোরেট লাইফ, বিজনেস ডিল, রেগুলার ক্লায়েন্ট মিটিং, এই থোড়বড়ি খাড়াবড়ি থোড়। একই ইউনিভার্সিটির ছাত্র ছিলাম আমরা। সাবজেক্ট যদিও সবার আলাদা, তবে বন্ধুত্বটা ভালোই ছিল। শোভন বলল, আজকের টকটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল সাত্তকী, ফ্যান্সি স্টাফ। আর বলিস না, এসে থেকে ব্যাক টু ব্যাক চলেই যাচ্ছে, রেস্ট পাচ্ছি না একদম। তবে পার্সোনালি আই ফিল আজকে একটা বেস্ট ছিল। কোনো বৈজ্ঞানিক তথ্যের কচকচানি নেই, কিন্তু সাধারণ মানুষের আগ্রহ একদম চোখে পড়ার মতো। এই আজ কিন্তু সাত্তকীকে একদম ছাড়া যাবে না, এ বেটার অনেকগুলো পার্টি ডিউ আছে। চল, একদিন পর দেখা, জমাটি আড্ডা হবে, সঙ্গে পেট পুজো। কনফারেন্সের কর্মকর্তাদের সঙ্গে মৌখিক ধন্যবাদ শুভেচ্ছা জ্ঞাপনের পালা সেরে ওদের সঙ্গে রওনা দিলাম আমি। অনেক চব্য চস্য ঠুসেছি পেটে, এত গুরুপাক ভোজন সহ্য হলে হয়। শোভন, অভিমন্যু আর বিশু যে যার বাড়ির পথে রওনা দিল। অনেকদিন বাদে কলেজ ক্যান্টিনের আড্ডাটা ফিরে পেয়ে মনটা বেশ ফুরফুরে লাগছিল। ট্যাক্সি ধরতে ইচ্ছে হলো না, ফুটপাথ ধরে হাঁটা দিলাম। কিন্তু কোথায় গর্ত, কোথায় জ্বরের কম্পন, সেসব কিছুই মনে পড়ল না। এমনকি আবছা আবছাও নয়। ভয়ের মধ্যে জাঁকিয়ে বসল সন্দেহ। এই ডাক্তার, নার্স, হসপিটাল, এরা ফ্রড নয় তো? এরই মধ্যে বিকেল গড়িয়ে রাত হলো। কথা বলার একটা লোকও নেই এখানে। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করেই কাটিয়ে দিলাম। রাতে ডিনারও শেষ, এবার ঘুমানোর চেষ্টা করতে হবে। চোখ বুঝলাম আমি। চোখের সামনে নিশ্ছিদ্র অন্ধকার, আর পায়ের কাছে একটা প্রকাণ্ড গর্ত। একটু ঝুঁকে দেখলেই বোঝা যায় এই গর্তের কোনো শেষ নেই। ভেতর থেকে একটা সরু অথচ উজ্জ্বল নীল আলোর রেখা বেরিয়ে আসছে। সেই আলোটা আবার ভীষণ মায়াময়। এই আলো ডাকলে যেতেই হবে। অন্ধকারের ভেতর থেকে অনেকগুলো হাত বেরিয়ে ধাওয়া করছে আমাকে। ধরপড় করে বিছানায় উঠে বসলাম আমি। স্বপ্ন ছিল? কিছু বুঝে উঠতে পারছি না।
ঘুমের মধ্যে বারবার একই দুঃস্বপ্ন দেখার মানে কি? আগে তো কখনো হয়নি এরকম। 35 বছর বয়সে বাচ্চা ছেলের মতো ভয় পাওয়াটা একদম মানায় না। নিজেই নিজেকে ধমক দিলাম। বাথরুমে গিয়ে একবার চোখে মুখে জল দিয়ে আসতে হবে। কোনো রকমে নিজেকে বিছানা থেকে ঠেলে তুললাম। মেঝের উপরে দুপায়ে ভর দিয়ে দাঁড়াতেই মনে হলো শরীরটা পাহাড়ের মতো ভারী। অতি কষ্টে একটা একটা করে পা ফেলে আমি বাথরুমের দিকে এগোচ্ছি। বেড থেকে বাথরুমের দূরত্ব বড়জোর হাত 5 হবে। এটুকু পথ যেতে না যেতেই আবার একটা অদ্ভুত ব্যাপার ঘটল। রাতের হসপিটালটা অতিরিক্ত শান্ত, কিন্তু মেঝেতে পা ফেলা মাত্রই সেই নৈশব্দ ভেঙে কানে একটা শব্দ এলো, হাঁটার শব্দ। কিন্তু আমার নয়, অনেক নিচ থেকে আসছে আওয়াজটা। সকালে জানলার বাইরে আকাশ থেকে বুঝেছি আমার ঘরটা হসপিটালের অনেক উপরের কোনো একটা ফ্লোরে। এর নিচে নিশ্চয়ই আরো 3-4টে ফ্লোর আছে, কিন্তু শব্দটা সেখান থেকেও আসছে না, আসছে আরো নিচ থেকে। সম্ভবত হসপিটালের ইটে গাঁথা ভিতের তলায় মাটির অনেক গভীর থেকে ভেসে আসছে। মাটির নিচে কারা যেন হাঁটছে, 1-2 নয়, অনেকজন। সঙ্গে একটা চাপা গুঞ্জন, যেন নিজেদের মধ্যে কথা বলছে তারা। না, নিশ্চয়ই আমার মনের ভুল। হয়তো করিডোরে কেউ বা পাশের ঘরে। দিনের বেলা হলে তাও না হয় মানা যেত। ব্যস্ত কলকাতা শহরের মাঝে দাঁড়িয়ে থাকা পেল্লায় একটা হসপিটাল, বাসের হর্ন, দোকানপাটের হইহল্লা, পথ চলতি লোকজনের শোরগোল শোনা যেতেই পারে। কিন্তু এখন নিশুতি রাত, আবছা আলোয় দেওয়াল ঘড়িটা দেখে নিলাম, রাত 2টো। আমি হাঁটা থামিয়ে দিলাম। আওয়াজটা থেমে গেল। চলা শুরু করা মাত্র আবার সেই আওয়াজ। ইচ্ছে করছে মেঝেটা ভেঙে মাটি খুঁড়ে সুড়ঙ্গ বানিয়ে চলে যাই সেখানে। মন বলছে এই শব্দের উৎসে আমাকে পৌঁছতেই হবে। মাথা সাবধান করছে বারবার। হাঁটু গেড়ে ঝুঁকে বসলাম আমি। মেঝেতে কান পাতলাম। কারা যেন পাথর ভাঙছে। ভাঙা পাথরগুলো নিয়ে ঠোকাঠুকি করছে, আর পাথরের গায়ে পাথর ঘষছে। স্পষ্ট দেখতে পাচ্ছি না, তবে বুঝতে পারছি। খুব চেনা দৃশ্য, যেন আগে থেকেই দেখেছি, খুব খুব কাছ থেকে। ওই যে শব্দটা বোধহয় কাছে আসছে, জোরালো হচ্ছে ক্রমশ। মাটির নিচের এক একটা স্তর পার করে হয়তো উঠে আসছে ওরা। এই মুহূর্তে ঘরের মধ্যে আমি একা। আমার হৃদস্পন্দন চলার পথে হোঁচট খাচ্ছে বারবার। বাথরুম থেকে এসে বিছানায় উঠতে যাব, এমন সময় চমকে উঠলাম। পাশের টেবিলে একটা পাথরের ফুলদানি রাখা, অথচ সকালে দেখেছিলাম এখানে একটা পেতলের ফুলদানি ছিল। কেউ কি এসে বদলে দিয়ে গেল? কিন্তু সারাদিনই তো আমি ঘরের মধ্যে ছিলাম। নাকি কেউ মজা করছে? আমাকে ভয় দেখিয়ে আড়ালে দাঁড়িয়ে
আসছে। আচ্ছা, হসপিটালটা ভুতুড়ে না তো? এসে থেকেই একটার পর একটা অদ্ভুত ঘটনা ঘটে চলেছে। ছি 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 ছি। বিজ্ঞান জগতের লোক হয়ে কিনা ভূত প্রেতের ঘাড়ে দোষ চাপাচ্ছি? ভূত নয়, তবে নির্ঘাত কোনো দুষ্ট চক্রে জড়িয়ে পড়েছি আমি। ডক্টর সেন আর একজন নার্স বাদে এই হাসপাতালের অন্য কোনো ডাক্তার বা নার্স, এমনকি আমি নিজে বাদে দ্বিতীয় কোনো রোগীও নজরে পড়ল না সকাল থেকে। এরা নিশ্চয়ই আমাকে এভাবেই পাগল বানিয়ে পাগলাগারদে পুড়ে দেবে। মনের মধ্যে বিশ্বাস অবিশ্বাসের দ্বন্দ্ব নিয়ে সেই রাতে আর ঘুম হলো না। ভাবলাম পায়চারি দিই, তবে যদি মনটা একটু শান্ত হয়। কিন্তু মাটিতে পা দিতেই আবার ওই শব্দগুলো এসে কানের পর্দায় ধাক্কা দেবে। তার থেকে বরঞ্চ ঘুরন্ত ফ্যানের দিকে তাকিয়ে রাত কাটিয়ে দেব। সকালে ডাক্তার সেন রেগুলার চেক আপে এলেন। জিজ্ঞেস করলেন, কেমন লাগছে এখন? আপনার চোখ মুখ দেখে তো মনে হচ্ছে রাতে একদম ঘুমন নেই। এনি প্রবলেম? আপনি নার্সকে তো ডাকতে পারতেন। অল্প হেসে বললাম, না না ডাক্তারবাবু, আমার এমনিতেও নতুন জায়গায় অন্য বিছানায় সহজে ঘুম আসতে চায় না। অসুবিধা কিছু হয়নি। ইচ্ছে করেই রাতের ব্যাপারটা চেপে গেলাম। ডক্টর সেনকে বললে আরো কয়েকদিন যদি ধরে বেঁধে হসপিটালে রেখে দেন। এখানে আর একবেলা থাকলে আমি পাগল হয়ে যাব। যেন তেন প্রকারে হোক বাড়ি ফিরতেই হবে। দুদিন হসপিটালে থেকে মেজাজটাই বিগড়ে গেছে। ঘরে এসেও খিটখিট করছি, সামান্য কারণে হুটহাট চেঁচিয়ে ফেলছি। বিগত কয়েকদিন তৃপ্তি খুব চিন্তায় ছিল আমার জন্য। আমি সুস্থ হয়ে ফিরে আসার পর ওর চিন্তাটা কমেছে, খোঁচা দিয়ে চলেছে সমানে। কি হে বীর পুরুষ, গর্তে পড়ে একেবারে হাসপাতাল? খোঁচাগুলো নিঃশব্দে হজম করতে হচ্ছে। নিজেরই তো আশ্চর্য লাগছে। রাস্তার একটা গর্তে পড়ে গিয়ে আমি দুদিন উইকনেস নিয়ে বিছানায় পড়ে রইলাম। উল্টো পাল্টা স্বপ্ন দেখে চমকে উঠলাম, আর ভুলভাল কিছু শব্দ শুনে। হ্যাঁ, ব্যাপারটা গোলমেলে তো বটেই। আজ টুকাই ড্রয়িং খাতা নিয়ে বসেছিল। মেয়েটার ইদানিং আঁকা আঁকির খুব শখ হয়েছে। খাতা রং পেন্সিল পেলেই আঁকতে বসে যায়। হাত পাকে নিয়ে এখনো, তবু চেষ্টা করে। টুকাইয়ের পাশে গিয়ে বসলাম আমি। ঘাড় নিচু করে ও কিছু একটা আঁকছে। জিজ্ঞেস করলাম, কিরে, কি আঁকছিস তুই? টুকাই ও ড্রয়িং খাতাটা উঁচু করে আমার চোখের সামনে মেলে ধরল। ছবিটা দেখে ছিটকে গেলাম আমি। নিজস্ব ভাষায় গল্প বলছে ছবিটা। একেবারে জল জ্যান্ত ছবি, মানুষের বাইসন শিকারের দৃশ্য। ছবির বাইসনটা আজকের নয়, মানুষটাও এই যুগের নয়। টুকাই হয়তো গুগল থেকে দেখে এঁকেছে। মোবাইলের স্ক্রিনে ছবিটা দেখতে পেলাম, কিন্তু এই ছবি আমার খুব পরিচিত। কদিন আগেই দেখেছি, গুহার দেওয়ালে আঁকা। আমার সামনে দাঁড়িয়েই আঁকছিল একটা জোয়ান ছেলে। টুকাই আমার অস্বাভাবিক আচরণ দেখে মাকে ডাকতে গেল। মাম্মা, মাম্মা দেখো না, বাবাইয়ের হাত পা কেমন করে কাঁপছে। তৃপ্তি ছুটে এলো রান্নাঘর থেকে। কি গো, কি গো, তুমি ঠিক আছো? কি গো, তুমি এরকম এরকম করে হাঁপাচ্ছ কেন? কিছু না, আমি ঠিক আছি।
বলেই গম্ভীর মুখে বাথরুমে ঢুকে গেলাম। শাওয়ার চালিয়ে জলের তলায় দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। গা ধুয়ে বারান্দায় এসে সিগারেট ধরালাম আমি। তৃপ্তি আর টুকাই দুজনেই খুব অবাক হয়েছে। ওদের চেয়েও বেশি অবাক হয়েছি আমি। কি যে হয়ে চলেছে আমার সঙ্গে কিছুই বুঝতে পারছি না। তৃপ্তি সেদিন আর কিছু বলল না। পরের দিন সকালে আমি ল্যাপটপ নিয়ে বসেছিলাম। ব্যাঙ্গালোরের কোন স্কুলটা টুকাইয়ের জন্য ভালো, আমার ইউনিভার্সিটি থেকে কাছে, এগুলো চেক করছিলাম। তৃপ্তি ব্রেকফাস্টের পর আমার টেবিলের সামনে এসে দাঁড়ালো, জিজ্ঞেস করলো, আচ্ছা, ওই নীল আলোর ব্যাপারটা কি বলো তো? আমি কিবোর্ডে টাইপ করছিলাম। আপনা থেকেই আঙুলগুলো থেমে গেল। থতমত খেয়ে বললাম, মানে তুমিও দেখেছো স্বপ্নটা? না, তুমি কাল রাতে ঘুমের মধ্যে বারবার চিৎকার করে উঠছিলে, এইসব বলছিলে, গর্তের মুখে নীল আলো, ওরা আসছে। কোন আলো আর কারাই বা আসছে? তৃপ্তিকে এতদিন বলিনি ব্যাপারটা। হাসপাতাল থেকে এসেও বেশ কয়েকবার স্বপ্নটা দেখে ঘুম ভেঙেছে আমার। শুধু স্বপ্নটা নয়, হাসপাতাল থেকে ফেরার পর টুকরো টুকরো এরকম অনেক ঘটনাই ঘটেছে। এ যেমন সেদিন রাতে হলো। আমরা সবাই তখন ডিনার টেবিলে। রান্নাঘরে একটা শব্দ হলো। তৃপ্তি নির্বিকার মুখে বলল, নির্ঘাত ওই বেড়ালটা আবার জানালা বেয়ে ঘরে চলে এসছে। এই শোনো না, দুধ রাখা আছে কিচেনে, এক্ষুনি মুখ দিয়ে দেবে, একটু দেখো না গো। আমি এঁটো হাতেই টেবিল ছেড়ে উঠে রান্নাঘরে গেলাম। আলো জ্বালালাম। কোনো বেড়ালকে দেখতে পেলাম না। হঠাৎ মনে হলো জানলার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। উল্টো দিকের দেওয়ালে ছায়া পড়েছে। কোনো ছিঁচকে চোর নয় তো? আমাদের ঘরটা একতলায়, তাই অসম্ভব কিছু নয়। কিন্তু ছায়াটা দেখে কোনো মানুষের মনে হচ্ছে না, কোনো জন্তুই। তবে বিড়াল একবারই নয়, বিশাল আকার কোনো পশু, অনেকটা হাতির মতো। মুখের সামনে লম্বা পেঁচানো দাঁত। এখনকার হাতির দাঁত তো এরকম পেঁচানো হয় না। তবে কি যদি সামনে চলে আসে, হঠাৎ ঝাঁপিয়ে পড়ে আমার উপর? না না, কি সব আবল তাবল ভাবছি। প্রাগৈতিহাসিক যুগের ম্যামথ, ওরা তো কবেই বিলুপ্ত হয়ে গিয়েছে। রান্নাঘর থেকে বেরিয়ে এসে তৃপ্তিকে ডাকলাম, কোনো শব্দ করো না। হ্যাঁ, দেখো তো ছায়াটা। এ কি, কোথায় গেল? এখানেই তো ছিল, আমি নিজের চোখে দেখেছি। ঘাপটি মেরে কোথাও বসে আছে, বিশাল আকারের একটা। আমার বলা শেষ হতে না হতেই আবার একটা শব্দ হলো। বেসিনের নিচ থেকে বেরিয়ে এলো একটা সাদা বেড়াল। ছুটে গিয়ে জানলা থেকে লাফ দিয়ে ঘাসের উপরে গিয়ে পড়ল বেড়ালটা। তৃপ্তি মুখে একটা ব্যঙ্গের হাসি ফুটিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গিয়েছিল সেদিন। আমি বুঝতে পারছি সব সময় আমার চারপাশে কারা যেন ঘুরে বেড়াচ্ছে। তাদের চেহারার নকশা আমার চেনা, কিন্তু চোখে অসন্তোষ, আগ্রাসী আধিপত্যের নেশা, প্রতিহিংসার আগুন।
তৃপ্তিকে সবটা বললাম। ভেবেছিলাম শুনে ও হেসে ফেলবে, কিন্তু দেখলাম পুরোটা চুপ করে শুনল। আমি বললাম, তোমার নিশ্চয়ই মনে হচ্ছে আমি পাগল হয়ে যাচ্ছি। এগুলো আমার মনের ভুল মনে হচ্ছে না, বলো? তৃপ্তি বলল, শোনো শোনো, তুমি একটু শান্ত হও। তুমি সেদিনের ওই কনফারেন্স থেকে শুরু করে সবটা একবার আমাকে বলো তো, যতটা তোমার মনে পড়ে। কনফারেন্সের ঘটনাগুলো আমার কাছে এখনো ছবির মতো মনে আছে। We are glad to have our honorable guest, Dr. Shathoki Bose. He is here to talk about his latest research work on prehistory epidemic. Shathoki বাবুর কাজটা নিয়ে ইতিমধ্যেই বড় সড়ো একটা জার্নাল পাবলিশ হয়েছে। চরম ব্যস্ততার মধ্যেও সময় বের করে উনি এখানে এসেছেন, তার জন্য আমরা সত্যি কৃতজ্ঞ। পাবলিক সায়েন্স কমিউনিটির পক্ষ থেকে আমরা সার্থকী বাবুকে জানাই অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। মুখে একগাল হাসি টেনে হাতের ইশারায় আমাকে মঞ্চে ডাকলেন মিস্টার সুবোধ ঘোষাল, আজকের কনফারেন্সের হোস্ট। সুবোধবাবুর সঞ্চালনা বেশ ভালো, জাঁকজমক নেই, কিন্তু দর্শকদের শুরু থেকে শেষ অবধি ধরে রাখার ক্ষমতা আছে। সম্মিলিত করতালিতে মুখরিত হয়ে উঠল হলঘর। কনফারেন্সের আয়োজন যে খুব আড়ম্বরপূর্ণ ছিল তা নয়, কিন্তু খুব ভালোবেসে ডেকেছিলেন ওরা। আমি চেয়ার ছেড়ে উঠে মাইকের সামনে এসে দাঁড়ালাম। পা কাঁপছে। ছোট থেকেই আমার স্টেজ ফিয়ার, এখনো কাটেনি পুরোপুরি। কোনো রকমে বলতে শুরু করলাম, নমস্কার, আমি সার্থকী বোস, পেশায় একজন প্যালিওজিনোমিসিস্ট। চোখ তুলে একবার সামনের ভিড়টাকে মেপে নিলাম আমি। এর আগে বহু ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল সায়েন্স কনফারেন্সে অংশ নিয়েছি। বিজ্ঞানবোদ্ধা শ্রোতাদের সামনে নিজের কাজের কথাও বলেছি, কিন্তু আম জনতার সামনে এই প্রথমবার। ইচ্ছেটা যদিও বহুকাল মনে পুষে রেখেছিলাম। রিসার্চের একদম শুরুর দিনগুলোতে বারবার মনে হতো এক্সপেরিমেন্ট থেকে প্রাপ্ত আকর্ষণীয় এই তথ্যগুলো যদি ল্যাবরেটরির ঠান্ডা ঘর আর সায়েন্স জার্নালের বাইরে এনে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারতাম। এতদিনে সুযোগ এসেছে। ভিড়ে অনেক ধরনের শ্রোতা ছিলেন, বেশিরভাগই সাংবাদিক অথবা কলেজ পড়ুয়া, কেউ কেউ আবার বিজ্ঞান অথবা পুরাতত্ত্ব অনুসন্ধিৎসু। শুধুমাত্র প্রি হিস্টোরিক এপিডেমিকের নাম শুনেও হয়তো অনেকে এসেছিলেন। তাই বিজ্ঞানের খুঁটিনাটি তথ্য ঠেসে দিয়ে স্পিচটাকে অহেতুক তেতো বানাতে চাইনি। আবার বলতে শুরু করলাম। আমার কাজ সম্পর্কে বলতে গেলে প্রথমেই একটা গল্প বলতে হয়। গল্পের নাম শুনেই হলঘরের মেজাজটা হালকা হলো। ভিড়ের মধ্যে যারা নোটপ্যাড নিয়ে বসেছিলেন খাতাপত্র সরিয়ে এতক্ষণে গুছিয়ে বসলেন। আমিও স্বস্তি পেলাম। পা কাঁপা থেমে গেল। গল্পটা বহু বছর আগের, এমনকি স্পেনের ফ্লু, লন্ডনের অভিশপ্ত প্লেগ আর ইউরোপের ব্ল্যাক ডেথেরও আগেকার কথা। যে মহামারীগুলোর নাম আমি বললাম সেগুলোর কথা আমাদের সবার জানা। ইতিহাসের পাতা একটু ঘাঁটলেই সেগুলো পাওয়া যাবে। কিন্তু আমার গল্পের মহামারীর কথা ইতিহাসে লেখা নেই। তখন প্রস্তর যুগের শেষ ভাগ, নিওলিথিক যুগ। মানুষ সবেমাত্র চাষবাস শিখেছে, বন্য জন্তুদের পোষ মানিয়ে নিজের কাজে ব্যবহার করছে। প্রায় 10,000-এরও বেশি মানুষ তখন পশুদের সঙ্গে একই জায়গায় গা ঘেঁষাঘেঁষি করে থাকে। কোনো পরিষ্কার পরিচ্ছন্নতার বালাই নেই। তো ঠিক এই সময়ে এলো একটা জীবাণু, প্লেগ রোগের জীবাণু, ইয়ারসিনিয়া পেস্টিস। মেবি কোনো পশুর দেহ থেকে এসেছিল। কাতারে কাতারে লোক মরতে শুরু করলো। এটাই মানুষের ইতিহাসে প্রথম মহামারী। প্রাগৈতিহাসিক মানুষ তখন রোগ, রোগের কারণ, জীবাণুর মানে এসব কিছুই বুঝতো না। এরা ছিল ইউরোপের প্রথম চাষবাস জানা মানুষ।
নিওলিথিক যুগের শেষ ভাগে ইউরোপের এই বসতিটা পুরোপুরি ধ্বংস হয়ে গেল। ইউরেশিয়া থেকে এলো অন্য একদল মানুষ, যারা অপেক্ষাকৃত অ্যাডভান্সড। পাথর ছেড়ে তারা ব্রোঞ্জ ব্যবহার করতে শিখেছে। শুরু হলো এক নতুন যুগ, ব্রোঞ্জ যুগ। তো প্রশ্ন উঠতেই পারে, আমি এত খবর জানলাম কি করে? ওই সময়ের কোনো লিখিত নথি পুঁথি কিছু তো নেই। সেও এক গল্প। আমার মতো প্যালিও জিনোমিস্টের কাজ হলো মাটির তলা থেকে প্রাপ্ত হাড়গোড়, মাথার খুলি, চুল, দাঁত থেকে ডিএনএ বের করে আনা। আজকের দিনে প্রযুক্তি অনেক এগিয়ে গেছে। ডিএনএর সামান্যতম ভগ্নাবশেষও পুরনো যুগের অনেক গল্প বলে দিতে পারে। তো কোপেনহেগেন ইউনিভার্সিটিতে পড়াশোনা করার সময় মাটি খুঁড়ে এরকমই একটা দাঁত পাওয়া গেল। 5000 বছরের পুরনো নিওলিথিক যুগের মানুষের দাঁত। দাঁতটা পরীক্ষা করার সময়ে আমরা খুঁজে পেলাম একটা জীবাণুর ডিএনএ। জিনোম ডেটাবেসের সঙ্গে মিলিয়ে দেখলাম প্লেগের জীবাণুর সঙ্গে অনেকটাই মিলে গেল এর জিনোম সজ্জা। তারপর আর কি, একটার পর একটা সুতো দিয়ে পুরো গল্পটা বুনে ফেললাম। সঙ্গে জুড়ল প্রত্নতত্ত্ববিদদের থিওরি। এতদিনে মানুষ জানতে পারল যে প্রায় 5000 বছর আগে প্রস্তর যুগের মানব সভ্যতায় একটা মহামারী হয়েছিল। ইউরোপীয় ভূখণ্ডে প্লেগের আগমন হয়েছিল। অডিয়েন্স মন্ত্রমুগ্ধ হয়ে পুরোটা শুনল। চোখের সামনে হয়তো প্রাগৈতিহাসিক একটা সভ্যতার বিকাশ থেকে পতন সবটা দেখতেও পেল। আমি কিছু বাড়তি কথা যোগ করার লোভ সামলাতে পারলাম না। ইতিহাসের পাতা খুললে আমরা অনেক নাম খুঁজে পাই। আলেকজান্ডার দ্য গ্রেট, সম্রাট অশোক, মহামতি আকবর, হিটলার। কিন্তু প্রাগৈতিহাসিক কোনো মানুষের নাম ইতিহাসে নেই। মাটি চাপা পড়ে আছে আজ ওরা। অথচ ওরাই আমাদের সার্থক পূর্বপুরুষ। ওদের চেষ্টা, পরিশ্রম আর বুদ্ধির জোরেই বিবর্তনের সিঁড়ি বেয়ে আমরা এতটা পথ এগিয়ে এসেছি। কিন্তু ওদেরই ভুলে গেছি আমরা। আমার বরাবরই তাই মনে হয় মাটির ভেতরে প্রত্যেকটা সভ্যতা বেঁচে রয়েছে। হ্যাঁ, এক একটা স্তরে এক একটা সভ্যতা। অতীতের উল্লাস, যন্ত্রণা, অভিমান সবটা নিয়ে কোনো শ্বাস নিচ্ছে ওরা। এতখানি বলে আমি থামলাম। তৃপ্তি নিজেই বলল, মানে শেষ রাতে গর্তে পড়ে যাওয়ার ব্যাপারে তোমার কিছু মনে নেই, তাই তো? লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে আমি জিজ্ঞেস করলাম, কি বুঝলে? আমার কোনো মানসিক অশান্তি নাকি সিনড্রোম জাতীয় কিছু? তৃপ্তি সাইকিয়াট্রিস্ট নয়, তবে সাইকোলজি নিয়ে পিএইচডি করেছে। আমার সঙ্গে ডেনমার্কের একই ইউনিভার্সিটিতে। মানুষের মনের আনাচ কানাচের খবর রাখে। তৃপ্তি বলল, অনেক সময় পুরনো জিনিস ঘাটতে ঘাটতে মানুষের অবচেতন মনে একটা পূর্ণ রাজ্য তৈরি হয়ে যায়। তোমার ঘটনাগুলো সেক্ষেত্রে সাবকনশিয়াস মাইন্ডের ইমাজিনেশন বলা যেতেই পারে। কল্পনার প্রস্তর যুগটা বারবার তোমার চোখের সামনে ভেসে উঠছে। কিন্তু প্রশ্ন আমার সেটা নিয়ে নয়। প্রশ্ন হলো, তুমি ভয়টা কেন পাচ্ছ? পলিওজিনোমিক্স নিয়ে তোমার কাজ তো আজকে নতুন নয়। তুমি 10 বছর ধরে একই কাজ করছো। কোথায়? আগে তো কখনো এরকম হয়নি। এটাই আমাকে ভাবাচ্ছে। সেদিন তোমার সাথে নিশ্চয়ই এমন কিছু হয়েছিল যেটা তোমার মনে নেই। ঠোঁট উল্টে ঘাড় নাড়লাম। নিজেকে অসহায় লাগছে। আরো একটা অদ্ভুত ব্যাপার আছে। তোমার গায়ের এই বিদঘুটে গন্ধটা হাসপাতালে সেদিন ঢোকা মাত্রই আমি পেয়েছিলাম। কিন্তু হাসপাতালে অনেক ধরনের গন্ধ থাকে, রোগী, রোগ, ওষুধ, জীবাণু। ভেবেছিলাম ওরকমই কিছু হবে।
কিন্তু তুমি বাড়ি আসার পরেও সেই গন্ধটা আছে। 1 সপ্তাহ হতে চলল, এখনো আছে। পুরোটাই তোমার মনের ভুল, আমি বলি কি করে। হসপিটালে জ্ঞান ফেরার পর থেকে আমিও লক্ষ্য করেছি এটা। এতদিন জোর করে অগ্রাহ্য করেছি। আমার শরীর থেকে একটা গন্ধ বেরোচ্ছে, দুর্গন্ধ নয়, একটা বুনো গন্ধ, যেন বহুকালের পুরনো পৃথিবীর আদিম গন্ধ। সেদিন আর কথা হলো না এটা নিয়ে। মনের মধ্যে সম্ভব অসম্ভবের দ্বন্দ্ব চলল সারাদিন। দুপুরে কচি পাঁঠার ঝোল রেঁধেছিল তৃপ্তি। রবিবার এলেই মাংসের জন্য বাঙালির জিভ থেকে লালা ঝরতে থাকে। মাংসটা মুখে তুলতে গিয়ে একটা গন্ধ নাকে এলো আমার। তৃপ্তির উপর চেঁচিয়ে উঠলাম, এটা কি অখাদ্য রান্না করেছো? তেল, নুন, হলুদ, মশলা কিছুই দাওনি নাকি? আরে কাঁচা মাংস, তা তো। তৃপ্তি ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে রইল আমার দিকে। টুকাই মাংস হলে লক্ষ্মী মেয়ের মতো পুরো ভাত খেয়ে নেয়। আমার কথা শুনে ঘেন্নায় মুখের ভেতর থেকে আধ খাওয়া মেটে ফেলে দিল থালায়। থালা ভর্তি ভাত মাংস ফেলে রেখে হাত ধুতে রান্নাঘরে গেলাম। ভেতরটা গুলিয়ে উঠল। চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছি শিকার করে আনা হয়েছে একটা মস্ত বড় জন্তু। কাঁচা মাংসের ওই দলাটাকেই ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে সবাই। বমি হয়ে গেল আমার। বেসিনের দিকে তাকিয়ে দেখলাম রক্ত ভেসে বেড়াচ্ছে তার মধ্যে। হাঁপিয়ে গিয়েছি। টেবিল থেকে একটা জলের বোতল তুলে নিয়ে সোফায় বসলাম। ঢকঢক করে জল ঢাললাম কলায়। মাথাটা বন বন করে ঘুরছে। তৃপ্তি খাবার ছেড়ে এসে আমার পাশে বসল। কপালে হাত দিয়ে আঁতকে উঠল। কি গো, তোমার তো জ্বর। শুধু তাই নয়, বমির সঙ্গে রক্ত বেরিয়েছে। এ বাবা, ও মাই গড। এই শোনো, অনেক হয়েছে, চলো তো একটা ডক্টর দেখাই, তাড়াতাড়ি চলো। আমিও রাজি হলাম। শরীরের ভেতর কিছু একটা পরিবর্তন হচ্ছে, বুঝতে পারছি। বুকের মধ্যে অজানা আতঙ্ক বয়ে নিয়ে বেড়াচ্ছি। না, আর নয়। তৃপ্তির সঙ্গে কাছের একটা হসপিটালে গেলাম। আজকাল অসময়ে জ্বর দেখলেই ডাক্তারদের কমন প্র্যাকটিস হলো হাতে অ্যান্টিবায়োটিক ধরিয়ে দেওয়া। খুব বেশি হলে একটা ব্লাড টেস্ট, যদি কোনো ব্যাকটেরিয়াল বা ভাইরাল ইনফেকশন হয়। আমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হলো না। ব্লাড টেস্ট সেরে হসপিটাল থেকে বেরোলাম। ট্যাক্সি স্ট্যান্ডের সামনে আসতেই তৃপ্তি বলল, শোনো না, বলছি সামনে একটা মার্কেট আছে, অনেকদিন ধরেই ভাবছি কিছু জিনিসপত্র কিনবো। এমনিতেই তো বেরোনো হয় না আমাদের। তুমি বরং বাড়ি যাও, তোমার তো শরীরটাও ভালো না, আর টুকাই বেশিক্ষণ বাড়িতে একা থাকলে ভয় পায়। তুমি চিন্তা করো না, আমি ঠিক চলে আসতে পারবো। তুমি সাবধানে যেও, কেমন? তাই হলো। আমি একটা ট্যাক্সি ধরলাম। লাল সিগন্যালে এসে থামলো ট্যাক্সিটা। চৌমাথার মোড়। অনেকগুলো অটো, ট্যাক্সি, বাইক দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢুকছে। জেব্রা ক্রসিং ধরে রাস্তা বেরোচ্ছে কিছু মানুষ। সোমবারের সকাল, ব্যস্ত মানুষের ঢল নেমেছে রাস্তায়। পাশের ফুটপাত ধরেও কিছু লোকজন হাঁটছে। ভালো করে তাকাতে দেখতে পেলাম তাদের মধ্যে একটা অদ্ভুত মুখ, চওড়া কপাল, সামনের দিকে উঁচু হয়ে আছে। করটি বা স্কালের আকার আমাদের মতো গোল নয়,
অস্বাভাবিক রকমের লম্বাটে ধরনের। মজবুত চোয়াল বাইরের দিকে বেরিয়ে রয়েছে, শরীরটা নুয়ে পড়েছে সামনের দিকে। বলা বাহুল্য, বয়সের ভারে নয়, কারণ শরীরের গড়ন শক্ত এবং পেশি বহু। এই মানুষটা আমার অচেনা নয়। সিগন্যাল সবুজ হলো, গাড়িটা চলতে শুরু করলো। আমি জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখার চেষ্টা করলাম লোকটাকে। লোকটাও আমার দিকে তাকিয়ে আছে। চলন্ত গাড়ির ভেতরেও আমার ভয় লাগতে শুরু করলো। মনে হলো শহরে এইরকম অনেকগুলো মানুষ ঘুরে বেড়াচ্ছে, ওদের চোখ ঘিরে রয়েছে আমাকে। মার্চ মাসের গরমেও শীত করছে আমার। লোকটার দৃষ্টি আমার অস্তিত্বকে বিদ্রুপ করছে। একটা স্মৃতি উঠে এলো মগজের ভেতর থেকে। সেদিন ফুটপাত দিয়ে হাঁটছিলাম। রাত আন্দাজ 10:30। বারবিকিউ নেশন থেকে সরাসরি বাড়ি ফেরার ইচ্ছে ছিল না। ভেতরের 21 বছরের ছেলেটা জেগেছে, অ্যাডভেঞ্চারের স্বাদ নিতে চায় সে। আলো ঝলমলে কলকাতা শহর সারা রাত জেগে থাকে, কিন্তু এই রাস্তাটা শুনশান। আশেপাশে কয়েকটা ছোট বড় অ্যাপার্টমেন্ট, আর আমার সামনে একটা বড় গর্ত। গর্তের চারপাশে ব্যারিকেড লাগানো, সাইনবোর্ডে লাল রঙের ডেঞ্জার সাইন, লেখা প্লিজ বি কেয়ারফুল, কনস্ট্রাকশন ওয়ার্ক ইজ গোয়িং অন। গর্তের চারপাশে স্নিগ্ধ নীলচে আলোর বলয়। ব্যারিকেড পেরিয়ে ওই আলোটার কাছাকাছি যাওয়া মাত্র আশেপাশে একটা অপার্থিব জগতের অস্তিত্ব টের পেলাম। নিচু হয়ে ঝুঁকে বসলাম আমি, হাত ঢোকালাম গর্তের মধ্যে। প্রচন্ড শক্তিশালী একটা টান অনুভব করলাম শরীরে, অনেকটা ভ্যাকুয়াম ক্লিনারের মতো। হাতের রোমগুলো অবধি কাঁপতে শুরু করলো। উঁকি মেরে দেখলাম গর্তটা অনেক গভীর, শেষ দেখা যাচ্ছে না, কিন্তু কানে কিছু অস্পষ্ট শব্দ এলো। হঠাৎ জানি না কি খেয়াল হলো, আমি পা ঢোকালাম গর্তের মুখে, তারপর ঝাঁপ দিলাম নিচে। মুহূর্তের মধ্যে গর্তটা নিজের ভেতরে টেনে নিল আমাকে। একবার চোখ তুলে দেখলাম অনেক উপরে আকাশের গায়ে এক ফালি চাঁদ ঝুলছে। উত্তেজনায় ভয়ে চিৎকার করলাম, কিন্তু আওয়াজটা ঘুরপাক খেতে খেতে গর্তের মধ্যেই হারিয়ে গেল, বাইরের পৃথিবীতে পৌঁছালো না। গর্তটা যে এত গভীর বাইরে থেকে দেখে বোঝা যায়নি। মাটির তলায় যেন কেউ লম্বালম্বিভাবে সুড়ঙ্গ কেটে রেখেছে। আমার নজর স্থির রয়েছে অন্ধকার এই সুড়ঙ্গের শেষ প্রান্ত থেকে উঠে আসা সরু নীল আলোর রেখাটার দিকে। পায়ের তলায় মাটির স্পর্শ পেতে অনন্তকাল লেগে গেল। মাটির কতগুলো স্তর যে পেরোলাম তার ইয়ত্তা নেই। মনে হলো ইতিহাসের এক একটা যুগ যেন পেরিয়ে যাচ্ছে। শেষমেশ যখন থামলাম, তখন সময়কাল বদলে গিয়েছে। আমার বিস্ময়ের সীমা রইল না। চিমটি কাটলাম নিজেকে, স্বপ্ন নয় তো? এমনটাও কি সম্ভব? আশ্চর্যের বিষয়, আমার শ্বাস নিতে এতটুকু কষ্ট হচ্ছে না।
মাটির এত নিচেও অক্সিজেন থাকে? মাথা তুলে দেখার চেষ্টা করলাম উপরের দুনিয়াটাকে। দেখা যাচ্ছে না, দুর্ভেদ্য অন্ধকার। সামনে প্রায় 5 থেকে 7,000 বছর আগেকার পৃথিবী। এই পৃথিবীর মানুষগুলো দেখতে প্রায় মানুষের মতোই, কিন্তু অনেকটাই আলাদা। বেঁটে পেশিবহুল শরীর, স্বভাবে তারা দক্ষ শিকারী, আমাদের পূর্বপুরুষ। বিশাল আয়তনের একটা জন্তু শিকার করে ফিরছে কয়েকজন। তাদের পরনে পশুর ছাল। শিকার করা প্রাণীটার নাম ম্যামথ। ছবিতে যেমন দেখেছি, দি জায়ান্ট উলি ম্যামথ। গুহার দেওয়ালে আঁকিবুকি করতে দেখলাম একটা ছেলেকে। স্বজাতির পুরনো কোনো শিকার কাহিনীকে রূপ দিচ্ছে সে। অনতি দূরেই দাঁড়িয়ে আছি আমি। চেতন, অবচেতন আর অচেতনের সংঘাত চলছে। স্বপ্নের মতো মনে হচ্ছে সব। নিজের গবেষণায় যে সময়ের গল্প খুঁজে পাই, সেই সময়টাতেই আমি নিজে দাঁড়িয়ে স্বয়ং। তবে সময়টা নিওলিথিক নয়, তার আগের কোনো এক যুগ। কারণ এখনো মানুষ ফসল ফলাতে শেখেনি। পাথর কেটে অস্ত্র বানাচ্ছে ওরা। ওই তো শব্দ হচ্ছে। তাহলে প্রস্তর যুগ তো বটে। প্যালিওলিথিক অথবা মেসোলিথিকও হবে হয়তো। সত্যিই কি তাহলে মাটির নিচে বেঁচে থাকে অতীতের সভ্যতা? আমার বিশ্বাস তাহলে নির্ভুল। এতক্ষণে আমাকে দেখতে পেয়ে চেঁচিয়ে উঠল ওরা। নিজেদের মধ্যে কিছু একটা বলা বলি করল। আমি শুনতে পেলাম, কিন্তু বুঝতে পারলাম না ওদের ভাষা। প্রায় 20-22 জন আদিম মানুষ এদিকেই এগিয়ে আসছে। তাদের গায়ে জঙ্গলি পশুর গন্ধ। ক্রমশ স্পষ্ট হচ্ছে ওদের চেহারা। হাত পায়ের চামড়ায় বড় বড় ফুসকুড়ি, বারবার ছাল উঠে খসখসে হয়ে গিয়েছে চামড়া। শরীরের রং ফ্যাকাশে, সব রক্ত যেন ভেতর থেকে শুষে নিচ্ছে কেউ অনবরত। শরীরের বহু জায়গায় কালচে লাল রঙের ছোপ। অস্বাভাবিক, কিন্তু প্রত্যেকের শরীরে একই অস্বাভাবিকত্ব। অসুস্থ ওরা, কোনো সংক্রামক রোগের জীবাণুর আক্রমণ। প্রাগৈতিহাসিক যুগে প্লেগের আগেও তাহলে কোনো মহামারী হয়েছে। একদম কাছে চলে এসেছে ওরা। ওদের মুখ থেকে আসা কাঁচা মাংসের গন্ধে দম বন্ধ হয়ে আসছে আমার। হাত দিয়ে ছুঁতে চাইছে ওরা আমাকে, দলে টানতে চাইছে নিজেদের। ফ্যাকাশে অনেকগুলো হাত কিলবিল করছে আমার চারপাশে। কি ওদের উদ্দেশ্য? উত্তর পুরুষের সঙ্গে কিসের শত্রুতা? নতুন দুনিয়ার বুদ্ধিমান মানুষ আর তাদের প্রগতি কি পছন্দ হয়নি ওদের? নাকি আজও ইতিহাসের পর্দায় ঢাকা রয়েছে ওদের নাম? ওদের লড়াই পায়নি যোগ্য সহমর্মিতা বা অনুভূতির ছোঁয়া। এই ওদের ক্ষোভ। ভয় করছে আমার। কিভাবে বেরোবো এখান থেকে? দৌড়ে পালিয়ে বাঁচতে চাইলাম আমি, ওরাও দৌড়ালো আমার পেছনে। আমার বর্তমানকে তাড়া করছে আমারই অতীত, এক অন্তহীন দৌড়। হঠাৎ মাটিটা নড়ে চড়ে উঠল। বিষামাল হয়ে পড়ে গেলাম আমি। অনুভব করতে পারলাম মাটির স্তরটা উপরে উঠছে। তবে এই মাটির ওপর আমি একা নেই, ওদের আস্ত দুনিয়াটা আছে।
দুহাত দিয়ে চোখ মুখ ঢেকে আমি কুঁকড়ে বসে রইলাম মাটির ওপর। বেশ কিছুক্ষণ পর শান্ত হলো চারপাশটা। ঘাড়ের কাছে বীভৎস একটা স্পর্শ। আটকে উঠলাম আমি, চোখ খুললাম ভয়ে ভয়ে। ওরা ওরা কোথায় গেল? আমি একা এখানে অগভীর একটা গর্তে পড়ে রয়েছি। তাহলে এতক্ষণ যে ওরা আমাকে, আমার চোখে মুখে নিমেষে কালো হয়ে নেমে এলো অবিশ্বাস আর আতঙ্কের ছায়া। দেখলাম আশেপাশে মাথা উঁচিয়ে জেগে রয়েছে কতগুলো অ্যাপার্টমেন্ট। শরীরটা অবশ হয়ে আসছে আমার, অস্পষ্ট দেখছি সব। হেঁটে বাড়ি ফেরার ক্ষমতা নেই। কাউকে যে হেল্পের জন্য ডাকবো, গলা দিয়ে গোঙানি ছাড়া কিচ্ছু বেরোচ্ছে না। প্লিজ প্লিজ স্পিড বাড়ান, গাড়ির স্পিড বাড়ান। ড্রাইভারকে বললাম আমি, ভালো লাগছে না, তাড়াতাড়ি বাড়ি পৌঁছে লুকোতে হবে আমাকে। আপাতভাবে এই শহরে সব স্বাভাবিক। মানুষ ভর্তি মিনি বাস হোঁচট খেতে খেতে চলেছে বড় রাস্তায়। ছেঁড়া জামা গায়ে ছেলেটা ভিক্ষা করছে ফুটপাতে বসে। শাড়ির দোকানে দরদাম করছেন দাপুটে ভদ্রমহিলা। এরই মাঝে সবার অলক্ষ্যে হয়তো মাটির নিচে থেকে উঠে এসেছে ওরা। একবিংশ শতাব্দীর হোমো স্যাপিয়েন্সের ভিড়ে গা ঢাকা দিয়েছে প্রস্তর যুগের মানুষ। এর পরিণতি কি কে জানে? কেন যে মনে পড়ল সেদিনের কথা, বিভীষিকাময় একটা স্মৃতি। বাড়ি ঢুকে দেখলাম টোকাই টিভি দেখছে। ঘরে মা নেই, কেউ শাসন করবে না। জামা কাপড় ছেড়ে সোজা ঢুকে গেলাম বাথরুমে। শরীরটা মনে হচ্ছে যেন ভেতর থেকে শুকিয়ে যাচ্ছে। ভেতরের অস্থি পেশি সব যেন গলে যাচ্ছে। যা গরম, স্নান করলে যদি একটু ফ্রেশ লাগে। বাথরুম থেকে বেরোনোর পর টোকাই বলল একটা ফোন এসেছিল, অচেনা নাম্বার। আমি কল ব্যাক করলাম। হ্যালো, মিস্টার সাত্তকী বোস? হ্যাঁ বলছি, বলুন। হ্যাঁ, আমি সেন্ট মেরি হসপিটালের প্যাথোলজি বিভাগ থেকে বলছি। আপনার ব্লাড টেস্টের রিপোর্ট এসেছে। ওপাশে কয়েক সেকেন্ডের নীরবতা। আমি নিজেই জিজ্ঞেস করলাম, ও তো কি দেখলেন? স্যার, আপনার রক্তের রেড ব্লাড সেলগুলোর ভেতরে একটা জীবাণু পাওয়া গেছে, একেবারে নভেল। এরকম কোনো জীবাণুর অস্তিত্ব আগে লক্ষ্য করিনি আমরা। There is no such record in microbiological database also. একদম নতুন। আমি মনে মনে বললাম, নতুন নয়, অনেক অনেক যুগ পুরনো। ভদ্রমহিলা একটু থেমে আবার বললেন, ওই জীবাণুটাই আপনার রেড ব্লাড সেল এবং হিমোগ্লোবিনের ভাঙন ঘটাচ্ছে। সেখান থেকেই হয়তো অ্যানিমিয়া, উইকনেস, জ্বর, রক্তবমি। অন্যমনস্কভাবে কখন ফোনটা কেটে দিয়েছি খেয়াল করিনি। স্নান করতে গিয়েই লক্ষ্য করেছিলাম সারা শরীরে কালচে লাল রঙের ছোপ। ঘাড়ের কাছের ছোপটা সবচেয়ে গাঢ় রঙের। হাত পায়ের ছাল উঠছে, চামড়া ফ্যাকাশে। মাটির নিচের পৃথিবীটা তাহলে সত্যিই আছে, আমার কল্পনায় নয়, বাস্তবে। সেখান থেকেই জীবাণুটা এসে আমার রক্তে বাসা বেঁধেছে। রাস্তায় আজ ওই লোকটাকে দেখেই বুঝেছি
ওরাও সেদিন উঠে এসেছিল উপরে আমার সঙ্গে। শুধু ওরা নয়, ওদের সঙ্গে ছড়িয়ে পড়েছে ওই নাম না জানা জীবাণু। কপালে চিন্তার ভাঁজ পড়ল আমার। রক্তের এই অসুখটা আমার একার নয়, পুরো শহরের, হয়তো পুরো বিশ্বের এই একই অসুখ হবে। ইতিহাসে খুব শীঘ্রই আরো একটা মহামারীর নাম যোগ হবে। পুরনো অসুখ জেগে উঠবে নতুন করে। প্রস্তর যুগের অভিশাপ বুকে নিয়ে ভবিষ্যতের চিন্তায় আচ্ছন্ন আমি ধীরে ধীরে ঢলে পড়লাম বিছানায়। আদিম যুগের কোনো ভাইরাসের জেগে ওঠা আটকাতে রাস্তায় বিদ ঘুটে গর্ত দেখলে পা বাড়াবেন না। আর নতুন যুগের